চাষি ভাই, আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটি ওলের জমি। আজকে হচ্ছে মাঘ মাসের ১৯ তারিখ আর ফেব্রুয়ারি মাসের ২ তারিখ। এই ২ তারিখে আমি যখন ভিডিওটা বানাচ্ছি সেই সময় আমাদের জমিতে ওল রোপণ করা শুরু হয়ে গেছে। অনেক জায়গায় এখনো ওল রোপণের কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। আমাদের এইদিকে অগ্রিম ওল রোপণ করা হচ্ছে। তবে এই সময় যদি আমরা জমিতে ওল রোপণ করি তাহলে কিছুটা অগ্রিম ওল পাই। তো ওলের জমিটা আমরা কিভাবে তৈরি করব, কোন সময়ে আমরা জমিতে ওল রোপণ করলে সবচাইতে ভালো হয়, কতটা সাইজের ওল আমরা জমিতে রোপণ করব এবং ওলের একটি গাছের থেকে আরেকটি গাছের দূরত্ব কতটা রাখলে ভালো হবে, ওলের জমিতে আমরা কি কি সার ব্যবহার করব, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত জানাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি ইলিয়াস আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স ফ্রেন্ডস। এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা চ্যানেলে প্রথম এলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো দেখবেন, দেখে আপনাদের মতামত আমার সঙ্গে শেয়ার করবেন। আরও চাষি ভাইদের সঙ্গে শেয়ার করে এই ভিডিওটিকে জানাতে সাহায্য করবেন। তো রোপণের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। প্রথম আমি যে জিনিসটি বলছি সেটা হচ্ছে ওলের সময়। ওলের সময় সাধারণত মাঘ মাসের মাঝামাঝি সময় থেকে শুরু করে একেবারে বৈশাখ মাসের শেষ পর্যন্ত আমরা জমিতে ওল রোপণ করতে পারি। এই সময়ের মধ্যে যদি আমরা জমিতে ওল রোপণ করি তাহলে ওলের সঠিক সময় বলে নির্ণয় করা হয়। এর পরবর্তীতেও অনেকে ওল রোপণ করে যখন হচ্ছে বীজ হিসাবে ওলটাকে তৈরি করার জন্য। আপনারা যদি নিজেরাই বাড়িতে বীজ তৈরি করে নেন তাহলে পরবর্তী সময়ে খুব সুবিধা হয়। সেজন্য আপনারা আপনাদের যাদের জমি অনেক রয়েছে আপনারা কি করবেন, বীজ হিসাবে কিছুটা ওল জমিতে রোপণ করবেন, তাহলে বীজের সমস্যাটা হয় না। আর অনেকে কমেন্ট করছে যে বীজ কোথায় পাবো। বীজ পাওয়া খুব কঠিন কাজ হয়ে গেছে এখন। বীজ হচ্ছে এবছরে খুব ঘাটতি রয়েছে, যার জন্য বীজের দাম প্রায় 50 টাকা কিলো হিসাবে নিচ্ছে। সেই হিসাবে কিন্তু যদি আমরা জমিতে ওল রোপণ করি পয়সা না হওয়ার সম্ভাবনাটাই বেশি। সেদিকে লক্ষ্য রেখে আপনারা যদি বীজ তৈরি করতে পারেন খুব ভালো হয়। এবারে আমি আপনাদেরকে বলি যে ওলের জমিটা আমরা কিভাবে নির্ণয় করব। ওলের জমিটা আমাদেরকে নির্ণয় করতে হবে মাঝারি উঁচু কিংবা সাধারণত যে রকমের উঁচু জমি হয় সেই রকম জমি নির্ণয় করলে খুব ভালো হয়। ওল যেহেতু মাটির নিচের ফসল সেহেতু আমাদেরকে জমিটাকে ভালোভাবে তৈরি করতে হবে এবং জমিটা এমন জায়গায় নির্ণয় করতে হবে যেখানে জল সবসময়ের জন্য পাওয়া যায়। এই সময় যদি জলের ঘাটতি হয় তাহলে কিন্তু ওল ভালো হবে না, যার জন্য আপনাদেরকে সঠিক পদ্ধতিতে ওল রোপণ করে সঠিকভাবে জল ব্যবস্থাটা যাতে থাকে এদিকে লক্ষ্য রাখতে হবে। তো আমাদের এখানে যে জমিটায় আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মাঝারি উঁচু জমি। এই জমিতে ওল রোপণ করা হয়েছে এবং জল নিকাশির জন্য কত সুন্দর ব্যবস্থা করা হয়েছে দেখুন। এরকমভাবে আপনারাও যদি ব্যবস্থা করতে পারেন তো খুব ভালো হয়। অনেক জায়গায় কি করা হয়, ওলের গাছটাকে বসিয়ে দিয়ে উঁচু করে গোল করে রেখে দেওয়া হয় মাটিটা দিয়ে। এক্ষেত্রে জল দেওয়া খুব অসুবিধা হয় এবং পরবর্তীতে যদি আপনি চান যে এখানে সাথী ফসল কোনো ফসল চাষ করব, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। আর এইরকম করে যদি বেড সিস্টেম হিসাবে যদি আপনি জমিতে ওল লাগান তাহলে কিন্তু জল দেওয়াও খুব সুবিধা হয়। আবার দেখা যায় যে আমরা এখানে কি করতে পারবো, সাথী ফসলও অনেকগুলো চাষ করতে পারি, যেমন যেমন নোটে শাক, তারপরে আবার দেখা যায় যে ধনেপাতা বীজ আপনারা এখানে বুনতে পারেন পাতা হিসাবে বিক্রি করার জন্য। এরকমভাবে আপনারা সাথী ফসলও চাষ করতে পারেন। এবারে বলি আমরা সার ব্যবস্থাপনা কি করব। সার ব্যবস্থাপনা হিসাবে আমাদেরকে সর্বপ্রথমে কি করতে হবে, জৈব সার মাটিতে দিয়ে দিতে হবে। জৈব সার হিসাবে আপনারা কি করবেন, পচা গলা গোবরের সার যদি আপনাদের থাকে 1 বছরের পুরনো, সেই সারটা আপনারা বিঘা প্রতি অন্তত 1 ট্রলি ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দিয়ে 2-1টা চাষ দিয়ে নেবেন। চাষ দিয়ে 2-5 দিন ফেলে রেখে আবার জমিতে আমাদেরকে রাসায়নিক সার দিয়ে ওলের বীজটা রোপণ করতে হবে। রাসায়নিক সার হিসাবে আমরা এখানে বিঘা প্রতি প্রায় 35 থেকে 40 কেজি 10-26-26 সার এখানে দিয়ে দেওয়া হয়। দিয়ে ভালো করে মাটিটাকে চাষ করে নিয়ে ফেলে রাখা হয় অন্তত 3 থেকে 4 দিন। 3-4 দিন পরে ওলের বীজটা জমিতে রোপণ করা হয়। আপনারাও এইভাবে ওল রোপণ করতে পারেন, তাহলে খুব ভালো ওলের সাইজ পাবেন। রাসায়নিক সারের পাশাপাশি এখানে মাটিতে পোকামাকড় নিয়ন্ত্রণের জন্যে ডাস্টবিন নামের যে কীটনাশক পাওয়া যায় সেটা স্প্রে করে দেওয়া হয় প্রতিটা গর্তে। যখন আমরা ওল রোপণ করব ঠিক সেই সময় গর্ত করার সময় আমাদেরকে ডিস্ট্যান্সটা কতটা রাখা হয়। এখানে দেখুন আমাদের এখানে যেহেতু একটু বড় সাইজের ওল লাগানো হয়, 1.5 থেকে 2 কেজি ওজনের ওল বা বেশি লাগানো হয়, সেক্ষেত্রে এখানে যে ডিস্ট্যান্সটা রাখা হয় সেটা হচ্ছে যে লাইন থেকে লাইনের দূরত্ব রাখা হয় 3 হাত মতো, আর ওল থেকে ওলের দূরত্ব রাখা হয় 2.5 হাত মতো। সেরকমভাবে আপনারা যদি ওল রোপণ করেন তাহলে ওলের সাইজটা মোটামুটি খুব ভালো হয়। এর থেকে একটু বেশি হয়ে গেলে কি হয়, ওলের ফলনটা কমে যায়। আবার কম হয়ে গেলে কি হবে, ওলের ঘনত্বের জন্য গাছগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারবে না। সেই দিকে লক্ষ্য রেখে আপনারা সঠিক দূরত্বে আপনারা যদি জমিতে ওল রোপণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ওলের সাইজটাও ভালো হবে, ওলটাও খুব ভালো আপনারা মার্কেটে নিয়ে গিয়ে বিক্রি করতে পারবেন।
চাষি ভাই, এখানে ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন যে ওলের সাইজগুলো কতটা। এখানে দেখুন এক একটা ওলের সাইজ প্রায় 2 থেকে 2.5 কেজি, আবার সর্বনিম্ন যেটা সেটার সাইজ প্রায় 1 কেজি থেকে 1.5 কেজি মতো। আমাদের এইদিকে এরকম বড় সাইজের ওল কেন বসানো হয়? ওলগুলোকে না কেটে এরকম সোজাসুজি এই ওলগুলোকে জমিতে বসানো হচ্ছে। কারণ হচ্ছে যে এই ওলগুলো যদি এরকম সাইজের বসানো হয় তাহলে খুব তাড়াতাড়ি বড় সাইজের ওল আমরা মার্কেটে নিয়ে যেতে পারবো। ছোট সাইজের হলে বড় হতে একটু সময় লাগে, যার জন্য বড় সাইজের ওল এখানে বসানো হচ্ছে। এবারে আমি আপনাদেরকে দেখাই যে গর্তটা কিভাবে করা হয়েছে। দেখুন, একটি গর্ত থেকে আরেকটি গর্তের দূরত্ব কতটা করা হয়েছে সেটা আপনারা ভালোভাবে ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পাবেন। এইভাবে গর্ত করে ওল বসানোর পেছনে কারণ হচ্ছে যে এই ওলগুলোর দূরত্ব একটু বেশি রাখতে হবে, যেহেতু বড় সাইজের ওল সেই জন্যে এরকম দূরত্ব করে আমাদেরকে গর্তগুলো করে সেই গর্তগুলো নিয়ে এবার ওল বসাতে হবে। একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব রাখা হয়েছে 2.5 হাত মতো, এবং একটি পিলি থেকে আরেকটি পিলির দূরত্ব রাখা হয়েছে 3 হাত মতো। 3 হাত মতো রেখে এইরকমভাবে আমাদেরকে পিলি করে দিতে হবে। ভিডিওটিতে দেখুন, এইরকমভাবে যদি আমরা পিলি করে দিই তাহলে খুব ভালো হবে। এখানে দেখুন পিলিটা কিভাবে করা হয়েছে। 5-6টি ওলকে নেওয়া হয়েছে, নেওয়া হয়ে একটি করে পিলি করে দেওয়া হয়েছে এবং লাস্টের দিকে বাঁদাল করে দেওয়া হয়েছে। এরকমভাবে আপনারা 5-6টি ওল করে নেবেন, নিয়ে একটি করে বাঁদাল তৈরি করবেন, করে রেখে দেবেন। এক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা পিলিতে সমান হারে জল দাঁড়িয়ে থাকতে পারে এবং পরবর্তীতে এই জলগুলো একেবারে উপর থেকে ছাড়লে নিচের দিকে নেমে যায় না। কোনো ঢালু জমি হলে কি হয়, দেখা যায় যে উপরের দিকে জল ছাড়লে উপরের দিকে জল থাকেই না, নিচের দিকে সম্পূর্ণটা নেমে যায়। যার জন্য এরকম পদ্ধতি ব্যবহার করা হয়েছে। আপনাদের ওখানে ওল কিভাবে রোপণ করে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর আমাদের এদিকে এইরকমভাবে ওল রোপণ করা হয়। এইরকমভাবে যদি ওল রোপণ করা হয় তাহলে ধনিয়া পাতার চাষটা খুব ভালো করা হয়। আর ধনিয়া পাতার বীজটা যখন এখন বুনলে কী হবে, সামনে যেহেতু গরম আসছে সেই সময় গরমের সময় ধনিয়া পাতার চাহিদা মার্কেটে খুব ভালো হয় এবং মার্কেটে নিয়ে গেলে এই ধনিয়া পাতাটা আমরা ভালো দামে বিক্রি করতে পারি, যার ফলে ওলের অর্ধেক খরচটা এখান থেকে চলে আসে। এই ভিডিওতে আমি আপনাদেরকে জমি নির্ণয়, সার ব্যবস্থাপনা এবং বীজটা কিভাবে রোপণ করবে সেই বিষয়ে বললাম। তো এর পরবর্তী ভিডিওতে আমি জানাবো যখন ওল গাছগুলো বেরোবে তখন আমরা কি কি পরিচর্যা করব। তার আগে একটা পরিচর্যা বলে দিই আপনাদের। যখন 10 থেকে 15 দিন হবে তখন আমাদেরকে প্রথম সেচটা দিতে হবে। প্রথম সেচটা দেওয়ার পরে দেখা যাবে যে ওপরে অনেক আগাছা বেরোয়। এই আগাছাগুলোকে নষ্ট করার জন্য আমাদেরকে মার্কেট থেকে আগাছানাশক পাওয়া যায়, সেই আগাছানাশকটা স্প্রে করে দিতে হবে। তবে এখানে খেয়াল রাখতে হবে যে সেই আগাছানাশকটা নিতে হবে যেটা হচ্ছে আমাদের ঘাসগুলোকে পুড়িয়ে দেয়, অর্থাৎ পচানো আগাছানাশক এখানে ব্যবহার করা যাবে না। ঘাস ফলানো যদি আগাছানাশক আপনারা এখানে ব্যবহার করেন তাহলে পরবর্তীতে নিড়ান কোটানে অতটা সমস্যা হবে না এবং দেখা যাবে যে ওই সময় ঘাসের পরিমাণটা কম হচ্ছে, আগাছার পরিমাণটা কম হচ্ছে। বলে যখন আপনারা সার ব্যবহার করবেন, যে পরিমাণ সার আপনারা ব্যবহার করবেন সেই পরিমাণ সারটা গাছ সহজে নিতে পারবে এবং সারের অপচয়টা হবে না। সেই দিকে লক্ষ্য রেখে আপনারা অবশ্যই আগাছানাশক প্রয়োগ করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা পোড়া আগাছানাশকটাই ব্যবহার করবেন। তো এই ভিডিওটায় আমি ছোট্টভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে জমিতে ওল রোপণের জন্য আমরা কি কি ব্যবস্থা নেব এবং কোন সময় আমরা ওল জমিতে রোপণ করতে পারি সে বিষয়ে জানালাম। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।